তো এখন আমরা পোস্টপার্টাম হেমোরেজ সম্পর্কে পড়ব। পোস্টপার্টাম হেমোরেজের ফার্স্টে ডেফিনিশনে চলে আসি। তো ডেফিনিশনে আমরা পড়ব যে এনি অ্যামাউন্ট অফ ব্লিডিং ফ্রম অর অন্ডার দ্য জেনিটাল ট্র্যাক্ট, তো জেনিটাল ট্র্যাক্ট থেকে অথবা জেনিটাল ট্র্যাক্টে জেনিটাল ট্র্যাক্টের ভেতরে কিছু ব্লিডিং হয় কখন? বেবি বার্থের পরে এবং পিরিয়ডের আগ পর্যন্ত যে সময়টা, এই সময় যদি ব্লিডিং হয় তখন আমরা পোস্টপার্টাম হেমোরেজ বলবো। এবং তার কারণে কি হয়? পেশেন্টের পালস রেট বেড়ে যায় এবং ব্লাড প্রেশার ফল করে। তাহলে আমরা কি বলবো ডেফিনেশনটা? এনি অ্যামাউন্ট অফ ব্লিডিং ফ্রম অর অনটু দ্য জেনিটাল ইনটু দ্য জেনিটাল ট্র্যাক্ট ফলোইং দ্য বার্থ অফ দ্য বেবি আপ টু দ্য এন্ড অফ দ্য perineum which adversely affect the general condition of the patient by rising pulse rate and falling the blood pressure. তো এরকম অ্যামাউন্ট যদি আমরা বলি যে 500 ml এর থেকে যদি বেশি ব্লাড লস হয় তখন সেটাকে পিপিএইচ বলবো। এখন নর্মালি কি হয় দেখো, যে নর্মাল ভ্যাজিনাল ডেলিভারিতে 500 ml ব্লাড লস হয়, আর সিজারিয়ান ডেলিভারিতে 1000 ml ব্লাড লস হয়, আর সিজারিয়ান হিস্টেরেক্টমিতে 1500 ml ব্লাড লস হয়। তো এবার আমরা টাইপস আর ক্লাসিফিকেশন অফ পিপিএইচ এ চলে যাই। তাহলে প্রাইমারি পিপিএইচ এটা হচ্ছে 24 ঘন্টার মধ্যে যদি ব্লিডিং হয় তখন সেটাকে আমরা বলবো প্রাইমারি পিপিএইচ, এবং মেজরিটির ক্ষেত্রে দেখা যায় 2 ঘন্টা যদি ব্লিডিং শুরু হওয়ারই থাকে, প্রাইমারি পিপিএইচ হওয়ারই থাকে, তাহলে দেখা যায় যে 2 ঘন্টার প্রথম 2 ঘন্টার মধ্যে তার ব্লিডিং শুরু হয়ে যায়। তো আমরা এই যে প্রাইমারি পিপিএইচ কে মানে প্রথম 24 ঘন্টার মধ্যে যে ব্লিডিং সেটাকে দুটা ভাগে ভাগ করেছি। আমরা জানি বেবি বার্থের পরে প্লাসেন্টা এক্সপালশন হয়। তো প্লাসেন্টা এক্সপালশন হয়, তো প্লাসেন্টা এক্সপালশন হওয়ার আগে আমরা থার্ড স্টেজ হেমোরেজ, প্লাসেন্টা এক্সপালশন হওয়ার পরে আমরা ট্রু পোস্টপার্টাম হেমোরেজ বলবো। এবার আমরা সেকেন্ডারি পিপিএইচ এ চলে যাই। 24 ঘন্টার পরে যে হেমোরেজ হয়, 24 ঘন্টার পরে এবং পিরিয়ডের মাঝে, তাই না? তাহলে আমরা তো ডেফিনিশনে পড়েছি যে বেবি বার্থের পর থেকে শুরু করে পিরিয়ডের একদম পিরিয়ড পর্যন্ত সেটাকে বলা হয় থাকে পোস্টপার্টাম হেমোরেজ। এখন প্রাইমারি পোস্টপার্টাম হেমোরেজ প্রথম 24 ঘন্টা এবং পরে 24 ঘন্টার পরে পিরিয়ড পর্যন্ত যেটা, সেটাকে বলবো সেকেন্ডারি পোস্টপার্টাম হেমোরেজ। এখন অ্যামাউন্ট অফ দ্য ব্লাড লস এর উপর ভিত্তি করে আমরা এই যে পিপিএইচ কে ভাগ করতে পারি মাইনর, মেজর এবং সিভিয়ার। মাইনরের ক্ষেত্রে আমরা কি দেখব? 1 লিটারের থেকে কম থাকে। মেজরের ক্ষেত্রে দেখব যে 1 লিটারের থেকে বেশি থাকে, এবং যদি সিভিয়ার হয়ে যায় তখন আমরা দেখব 2 লিটারের থেকে বেশি হয়ে যাবে। তো এবার আমরা চলে যাই কজেস অফ দ্য প্রাইমারি পিপিএইচ এ। তো প্রথমে কি কি দেখব? কজের মধ্যে আমরা দেখব অ্যাটনিক ইউটেরাস বা টোন প্রবলেম। তো ইউটেরাস তো ঠিক মতন কন্ট্রাক্ট হতে পারে না, এমন এমন কেসে দেখা যায় প্রাইমারি পিপিএইচ ডেভেলপ করে। এখন ইউটেরাস যখন কন্ট্রাকশন হয় তখন কি হয়? তখন হচ্ছে এই যে দেখা যায় যে ব্লাড ক্লট হয়ে আম, দেখা যায় যে মানে মানে মেইন কথা হচ্ছে যদি ইউটেরাসটা ভালো মতো কন্ট্রাকশন হয় তখন ব্লিডিং কমে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্টে আমরা দেখবো অ্যাডজনিক ইউটেরাস। এখানে ইউটেরাস ভালো মতো কন্ট্রাক্ট হতে পারে না, তো প্লাসেন্টা তো ব্লিডিং হতে থাকে, যেমন গ্র্যান্ড ম্যালটিপ্যারাস মানে অনেকগুলা বাচ্চা হয়েছে আগে, ঠিক আছে, তখন কিন্তু তার ইউটেরাসটা ওভার স্ট্রেচ থাকবে এবং থিন থাকবে, তখন কিন্তু তার যে কন্ট্রাকশন সেটা অনেক উইক হবে। তারপর দেখবো যে ওভার ডিস্টেনশন অফ দ্য ইউটেরাস। তো গ্র্যান্ড মাল্টিপ্যারা তো বললাম যে অনেকগুলা বাচ্চা হলে দেখা যায় যে ইউটেরাসটা দেখা যায় ডিস্টেন্ডেড হয়ে যায়, তাই না? ওভার ডিস্টেন্ড অফ দ্য ইউটেরাস সেটা তো টুইন হতে পারে বা পলিহাইড্রামিনোস হতে পারে বা বিগ বেবি হতে পারে। এখন বিগ বেবি তো আমরা জানি যে এটা হচ্ছে মেনলি জিডিএম এর ক্ষেত্রে বা গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মেলিটাস এর ক্ষেত্রে হয়। টুইনস এর ক্ষেত্রে দেখা যায় যে পেটটা বড় হয়ে গেছে। পলিহাইড্রামিনোস মানে কি? অনেক বেশি পরিমাণে অ্যামনিওটিক ফ্লুইড, তাহলে পেট বড়, মানে বলতে গেলে যে ইউটেরাসটা ফোলা থাকবে, তাই না? ম্যালনিউট্রিশন এবং অ্যানিমিয়া যদি থাকে তখন দেখা যায় যে টায়ার্ড আর আন্ডার ফুয়েলড মাসেল ইউটেরাসের যে মায়োমেট্রিয়ামটা সেখানে অনেক পোরলি কন্ট্রাক্ট করে, তখন দেখা যায় যে
কন্ট্রাকশন ঠিক মতনে হয় না, বা অ্যান্টিপার্টাম হেমোরেজ যদি হয়, ধরো প্লাসেন্টা প্রিভিয়া বা অ্যাবডাকশন, তখন নর্মাল প্লাসেন্টার অ্যাটাচমেন্টটা ডিস্টার্ব হয় এবং দেখা যায় যে মায়োমেট্রিয়ালের ফাংশনও কমে যেতে পারে, তখন পুওর পোস্টপার্টাম কন্ট্রাকশন হবে। আচ্ছা, তারপর দেখো প্রলং লেবার। তো প্রলং অনেকক্ষণ ধরে যদি লেবার হয়, যদি 12 ঘন্টার বেশি হয়, তখন সেটাকে বলা থাকে প্রলং লেবার। এবং যখন ইউটেরাসটা এক্সস্টেড হয়ে যায়, তখন হচ্ছে ইউটেরাসটা এক্সস্টেড হয়ে যায় এতক্ষণ লেবারের কারণে, এবং যত ক্যালসিয়াম এবং এনার্জি তার স্টোর ছিল সেগুলা সবগুলাই ডিপ্লেটেড হয়ে যায়। তো সেখান থেকে অ্যাটনি ইউটেরাস ডেভেলপ করে, বা যদি অ্যানাস্থেশিয়া দেওয়া হয়। তো ইনহেশনাল এজেন্ট কি করে, অ্যান্ড ডিপ জেনারেল অ্যানাস্থেশিয়া স্মুথ মাসেলকে রিল্যাক্স করে, তখন ইউটেরাসের রিল্যাক্সেশন হয়ে যায়। বা দেখা যায় যে আমরা ইনিশিয়েশন আর অগমেন্টেশন বাই অক্সিটোসিন। তো রিসিপ্টর যদি ডিসেন্টিসাইজেশন করি আফটার আওয়ার্স অফ অক্সিটোসিন, ওয়ান্স বেবি আর প্লাসেন্টা আউট, ইউটেরাস মে নট রেসপন্ড, এটাকে বলা থাকে অ্যাটনি। তো দেখা যায় যে আমরা লং আর হাই ডোজ যদি দেই অক্সিটোসিনের, তখন মানে যত রিসেপ্টর গুলো আছে অক্সিটোসিনের সব ডিসেন্টিসাইজেশন হয়ে যায়। তো যখন বেবি আর প্লাসেন্টা বের হয়ে আসে, তখন অক্সিটোসিনে ইউটেরাস আর রেসপন্ড করে না। ম্যালফরমেশন অফ দ্য ইউটেরাস, ইউটেরাসে যদি অ্যাবনর্মাল শেপ থাকে, যেমন প্যাচি কন্ট্রাকশন হয়, আনকোঅর্ডিনেটেড একটা কন্ট্রাকশন হয়, প্লাসেন্টা এরিয়া হচ্ছে ইভেনলি ক্ল্যাম্প হয় না, তখন এটা হচ্ছে আমাদের দেখা যায় অ্যাটনি ইউটেরাস ডেভেলপ করে, বা ফাইব্রয়েড ইউটেরাস। তো ফাইব্রয়েড যেটা করে, মাসকুলার যে আর্কিটেকচার আছে সেগুলা কিন্তু আমাদের কন্ট্রাকশনের অ্যাবিলিটিকে কমিয়ে দেয়। মিসম্যানেজ থার্ড স্টেজ লেবার, তো pulling on the cord or uterine massage at the wrong time can prevent proper contraction, avulse placenta or cause inversion. তো এই যে আমরা যদি ভুল টাইমে হলো ইউটেরাসের ম্যাসাজ শুরু করি, বা কর্ডটাকে পুল করি, তখন দেখা যায় যে ইউটেরাসের অ্যাটনি হয়ে না, ইউটেরাসের কন্ট্রাকশনের সমস্যা হয়, ইউটেরাসটা ওভার ডিস্টেন্ডেড হয়ে দেখা যায় যে ব্লিডিং হবে, মানে ইউটেরাসের যে কন্ট্রাকশন সেটা ঠিক মতন হবে না, অ্যাটনি ডেভেলপ করবে। প্লাসেন্টা প্রবলেম যেটা, সেখানে দেখবো যে প্লাসেন্টাল টিস্যু যদি স্টাক হয়ে যায় আর সেপারেশন যদি ইনকমপ্লিট হয়, তখন ইউটেরাস দেখা যায় যে রিট্রাক্ট হতে পারে না ওভার দ্য ওপেন সাইনাস, তখন কন্টিনিউয়াস ব্লিড হতে থাকে। তো নর্মালি তো এইটাই যে ইউটেরাস যেটা সেটা হতো রিট্রাক্ট হইতো ওপেন সাইনাসে, তখন হচ্ছে ব্লিডিং কমতো। precipitate labor তো হচ্ছে intense contraction can followed by uterine fatigue also raises risk of the genital tract tears। তো যে precipitate labor হচ্ছে অনেক বেশি ফাস্ট লেবার, তখন ইউটেরাস ফ্যাটিক হয়ে যেতে পারে। কিছু আদার কজ আছে, যেমন ওবেসিটি, প্রিভিয়াস পিপিএইচ, এইজ 40-এর বেশি এবং ড্রাগ। তো এগুলা হচ্ছে কন্ট্রাক্টিলিটি কমাতে, মেইনলি যত কিছু আছে কন্ট্রাক্টিলিটি কমানো সবগুলোই হচ্ছে এখানে কারণ। ট্রমাটিকের মধ্যে আমরা চলে যাই। ল্যাসারেশন অফ সার্ভিক্স, ভ্যাজানা আর পেরিনিয়াম। তো ফরসেপস অর ব্যাকাম, তারপর ফার্স্ট ডেলিভারি, বিগ বেবি, এগুলাতে হচ্ছে টিস্যু টিয়ার হয়, তখন দেখা যায় যে আর্টেরিয়াল ব্লিডিং হতে পারে। বা যদি দেখা যায় যে সিজারিয়ান সেকশনে যদি এক্সটেনশন হয় বা ল্যাসারেশন করা হয়, তখন সার্জিক্যাল যে কাট আছে সেগুলো হচ্ছে ভেসেলে এক্সটেন্ড করে নেয়ার, তখন হচ্ছে এরকম হতে পারে ব্লিডিং। বা যদি ফুল থিকনেস টিয়ার হয়, মানে ইউটেরাসের রাপচার হয়, তখন হচ্ছে ম্যাসিভ ব্লিডিং হতে পারে। ইউটেরাইন ইনভার্সন যদি হয়, ফান্ডাস টার্নস ইনসাইড আউট, মানে দেখা যায় যে ধরা যাক রিল্যাক্স ইউটেরাসে আমরা হচ্ছে কর্ড ধরে টান দিলাম, তখন ইউটেরাসের যে ফান্ডাস আছে সেটা বের হয়ে আসতেছে, তখন এটাকে বলা, তখন হচ্ছে ইউটেরাসের ইনভার্সন হয়, এবং তখন ইউটেরাসের অ্যাটনি তো হচ্ছে, সাথে সাথে ব্লিডিং ও হচ্ছে, এবং এটা একটা ট্রমা, তাই না? তো কম্বাইন্ড হচ্ছে অ্যাটনিক এবং ট্রমাটিক দুই রকম কজই আছে, যেমন এক্সাস্টেড ইউটেরাস এন্ড সার্ভাইকাল টিয়ার। এক্সাস্টেড ইউটেরাসে কি হচ্ছে, এটা একটা ট্রমার কারণে এক্সাস্টেড হতে পারে, প্লাস হচ্ছে কি হবে, এটা তখন তার টোনও হারিয়ে ফেলছে। রিটেন টিস্যু, দেখা যাচ্ছে যে টিস্যু মানে এখানে কি হয়, প্লাসেন্টা অথবা মেমব্রেন অর লার্জ ক্লট মাঝে মাঝে ইউটেরাসের ভেতরেই থেকে যায়,
তো তখন কন্ট্রাকশন, ইউটেরাসের কন্ট্রাকশনটা ব্লক হয়। ইউটেরাস দেখা যায় যে আহ, অত সুন্দর মতনে কন্ট্রাক্ট হতে পারে না, তখন ব্লিডিং হয়ে যায়। হ্যাঁ, ব্লাড কোয়াগুলোপ্যাথি যেটা, সেটা হলো এটা হচ্ছে ইউটেরাস মে কন্ট্রাক্ট বাট ব্লাড ডোন্ট ক্লট। এটা তো প্রি এক্সিস্টেন্ট যে কোনো ডিজিজ, যেমন ওয়ান উইনব্যান্ড ডিজিজ, হেমোফিলিয়া, বা হচ্ছে ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, এগুলোর ক্ষেত্রে এরকম হতে পারে। বা যদি আমরা দেখি যে এই যে প্রি অ্যাক্লামশিয়া, অ্যাক্লামশিয়া যদি অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা থাকে, তখন তো থ্রম্বোসাইটোপেনিয়া ডেভেলপ করে এবং ডিআইসি বা ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন ডেভেলপ করতে পারে। সেখান থেকে দেখা যায় যে আনকন্ট্রোল ব্লিডিং হতে পারে। তো এবার আমরা দেখবো ম্যানেজমেন্ট অফ দ্য প্রাইমারি পিপিএইচ কি আছে। প্রথমে ডায়াগনোসিসের মধ্যে সাইন এবং সিমটম দেখবো, তারপরে হচ্ছে এখান থেকে চলে যাব ট্রিটমেন্ট। সিমটমের মধ্যে দেখবো যে ব্লিডিং হচ্ছে with or without visible clot within 24 hours following the birth of the baby। তো যেহেতু এখানে বলছে যে যদি প্রাইমারি পিপিএইচ হয় তাহলে 24 ঘন্টার মধ্যে। তো জেনারেল এক্সামিনেশনে অ্যানিমিয়ার ফিচার থাকবে, শক থাকতে পারে, যে কোল্ড ক্লামি স্কিন, পালস বেড়ে গেছে, বিপি কমে গেছে, ইউরিন আউটপুট কমে গেছে। অ্যাবডোমিনাল এক্সামিনেশনে দেখবো যে ইউটেরাসটা একদম ওয়েল কন্ট্রাক্টেড অবস্থায় থাকবে যদি ট্রমাটিক কেস হয়। আর যদি তো একটু আগে ট্রমা হলো, কোনো টিআর হলো, হ্যাঁ, বা হচ্ছে ট্রমার কেসগুলো তো আমরা একটু আগে পড়লাম, তাই না? তো তখন হলে হচ্ছে ইউটেরাসটা ওয়েল কন্ট্রাক্টেড অবস্থায় থাকবে, যে মাত্র ট্রমা হয়েছে। আর অ্যাটনিক কেসে তো আমরা বললাম যে ইউটেরাস কন্ট্রাক্ট হতে পারে না, তো এটা হচ্ছে ফ্ল্যাবি ইউটেরাস পাওয়া যাবে। তারপর ব্লিডিং মেবি কোপিয়াস, অনেক বেশি ব্লিডিং হতে পারে, ক্লট ব্লাড থাকতে পারে ব্লিডিং এ। প্লাসেন্টা ডেলিভার হতে পারে, নট ডেলিভার হতে পারে। ওই যে যদি হচ্ছে ট্রু, আমরা তো পড়েছি দুটা ভাগ, একটা হচ্ছে থার্ড স্টেজ লেবার, আর একটা হচ্ছে আমাদের ট্রু পোস্টপার্টাম হেমোরেজ। তারপর ইনভেস্টিগেশনে আমরা ব্লাড কোয়াগুলেশন প্রোফাইল দেখবো, ব্লাড গ্রুপিং করব, কারণ হচ্ছে এখানে ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন হতে পারে। কোয়াগুলেশন করব বিটি, সিটি এবং প্রথম দিন ট্রাইমের জন্য, যে কোয়াগুলেশন প্রবলেম আছে কিনা সেটা এক্সক্লুড করার জন্য, বা আল্ট্রাসোনোগ্রাম করব কোনো ভেতরে রিটেন টিস্যু আছে কিনা। তো যেটা করতে হবে ট্রিটমেন্টের মধ্যে হচ্ছে ফার্স্টে কল ফর হেল্প। তো ইমিডিয়েটলি হচ্ছে অবস্টেরিক